মানুষের উপর জুলুম কইলেন না। নির্যাতনকারীদেরকে এই বাংলাদেশ আর সহ্য করবে না। এই বাংলাদেশের সবার মুক্তির রাস্তা এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতেও কেউ যদি আবারও এই জনগণের উপর দুর্ভোগ জুলুম কন্টিনিউ করে, সেই একইভাবে স্বৈরাচারী আচরণ করে, এই জনগণ, এই বাংলাদেশের মায়েরা তাদের ঘাট ধরে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে। লিখে রাখেন, তারা এখন ভাগ বাটোয়ারার রাজনীতি করে, তারা এখন ক্ষমতা দেখায়। কাকও কাকের মাংস খায় না, কিন্তু তারা খায়। আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই একটা দল, তারাও তো সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আমরা সেই জুলুম নির্যাতনের ঘটনাগুলোকে আমরা মনে করি, তাদের নির্যাতনের ইতিহাসকে আমরা অ্যাকনলেজ করি, আমরা তাদের সংগ্রামকেও সম্মান করি। আপনারা কি সবাই তৈরি আছেন এই ঢাকা শহরকে দুর্নীতিমুক্ত করতে কাজ করবেন? আর কেউ এই যে সারি সারি দোকান, সমস্ত দোকান থেকে প্রতিদিন নিত্যদিন চাঁদার টাকা তুলে এই চাঁদাবাজদের প্রতিহত করতে আপনারা সবাই একতাবদ্ধভাবে কাজ করবেন? সবাই তৈরি আছেন? স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ভাই বোনদের, তাদের পরিবারের যে ত্যাগ, সেই ত্যাগকে আসলে কোনো কিছু দিয়ে কম্পেনসেট করা সম্ভব না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেই দায় নিয়ে রাজনীতিটা করতে এসেছি, সেই দায়ের জায়গা থেকে প্রতিদিন যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব শহীদ এবং আহত পরিবারের ভাই বোনদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। ওনারা সেই দিন সেই ত্যাগটুকু করেছেন বলেই আজকে আমরা একটা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমাদের সংগ্রাম কি শেষ হয়েছে? আমরা কি কমিটমেন্টে, কোন বয়ানের ভিত্তিতে সেদিন রাজপথে নেমে এসেছিলাম? সেই এক দফার ঘোষণা ছিল স্বৈর শাসনের পতন। আমাদের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন যে স্বৈর শাসন পতন ঘটাতে হবে। সেই এক দফার ডাকে আমরা রাজপথে নেমে এসেছিলাম। আজকে আমাদের সেই ভাইদের যেই ত্যাগ, সেই ঘোষণা, সেই বিপ্লবী ডাককে একটা দল মুছে দিতে চায়। সেই দিন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেছিলেন 6 তারিখ নয়, 5 তারিখই ঢাকা শহরে সবাই ঢাকামুখী হবেন, সবাই ঢাকায় চলে আসবেন, সবাই মিলে আমরা পতন ঘটাবো। অথচ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই একটা দল, তারাও তো সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আমরা সেই জুলুম নির্যাতনের ঘটনাগুলোকে আমরা মনে করি, তাদের নির্যাতনের ইতিহাসকে আমরা অ্যাকনলেজ করি, আমরা তাদের সংগ্রামকেও সম্মান করি। কিন্তু তারা 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিল, যারা আহত হলো, যারা নেতৃত্ব দিল জীবনের মায়া ত্যাগ করে, তাদের অবদানকে অস্বীকার করতে চায়। তারা এখন ভাগ বাটোয়ারার রাজনীতি করে, তারা এখন ক্ষমতা দেখায়। এই ক্ষমতায় তাদেরকে কিভাবে পেল? আজকে যদি আমরা রাজপথে নেমে নেতৃত্ব না দিতাম, আমাদের ভাইরা যদি জীবনের মায়া ত্যাগ না করে সেদিন সবাইকে একত্রিত করে এক স্বৈরাচারী সরকারের পতন না ঘটাতো, তাহলে কি তাদের এই দীর্ঘ সংগ্রামের মুক্তি মিলতো? কি করে ভুলে গেল তারা? কয় মাসও গেল না, তারা আবার সেই পতিত সরকারের মতো আচরণ শুরু করলো। তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে ভাইয়ের রক্ত ভাই নিয়ে নিচ্ছে। নিজ দলের কোন দলে নির্বাচনের আগে 300-র বেশি মানুষ মেরে ফেলে, এই 6 মাসে নিজ দলের কোন দলে তারা 38 জন মেরেছে। দেখান তো একটা লোক আমাদের ভাইদের মধ্যে একজন আরেকজন নিজের অন্তদলীয় কোন দলে কেউ কাউকে একটা ফুলের টাকা দিয়েছে? আছে? আছে? নাই। আমরা ওই যে কাকও কাকের মাংস খায় না, কিন্তু তারা খায়। তারা খায়। তারা এই চাঁদাবাজির টাকার ভাগের জন্য এক ভাই আরেক ভাইকে মেরে রক্তাক্ত করে দেয়। কিন্তু আমরা প্রশ্ন করলে, আমরা যেই আমাদেরকে মানুষ প্রশ্ন করে, এই যে অভ্যুত্থানে এত নারীরা রাজপথে ছিল, সেই নারীরা কোথায়? অনেক ব্যঙ্গ করে কথা বলে, সেই নারীদেরকে নাকি আমরা ধরে রাখতে পারি নাই। আরে ভাই, এই
শহীদ পরিবারের মা বোনরা বসে আছে, জিজ্ঞেস করেন তো ওনারা যদি আজকে সম্মুখ সারিতে থেকে যারা নিজ পরিবারের নিজের সন্তান হারিয়েছে, নিজের স্বামী হারিয়েছে, আজকে এই মা বোনরা যদি নেতৃত্ব স্থানে দাঁড়িয়ে আমার মতো এইভাবে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে আসেন, কালকে আমার মতো তাদেরকে শুনতে হবে ওনারাও অমুকের সাথে নাকি তমুকের সাথে বিছানায় চলে গিয়েছেন। এই কথা শোনার জন্য কি সভ্য ঘরের মেয়েরা রাজনীতিতে আসবে? আপনারা তো এগুলো করেন নিশ্চয়ই, না হলে মানুষকে এগুলো বলেন কিভাবে? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। মানুষের উপর জুলুম করেন না, নির্যাতনকারীদেরকে এই বাংলাদেশ আর সহ্য করবে না। এই বাংলাদেশের সবার মুক্তির রাস্তা এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। 24-এ যেভাবে ছাত্র জনতারা পতিত ফ্যাসিস্ট সরকারকে সমস্ত পরাশক্তির আশ্রয় প্রশ্রয় থাকার পরেও ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, ভবিষ্যতেও কেউ যদি আবারও এই জনগণের উপর দুর্ভোগ জুলুম কন্টিনিউ করে, সেই একইভাবে স্বৈরাচারী আচরণ করে, এই জনগণ, এই বাংলাদেশের মায়েরা তাদের ঘাট ধরে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে। লিখে রাখেন, সবাই এক হয়ে থাকবেন তো? ইনকিলাব 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 ইনকিলাব। সবাইকে আসসালামু আলাইকুম। সন্তান আছে যারা তাদের বাবাকে এখনো খুঁজে বেড়াচ্ছে, বাবা কোথায়? এটা জবাব আমরা এখনো দিতে পারছি না, কারণ 24-এ গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ থেকে পলায়ন এবং তার যে ফাঁসির রায় দেওয়া হয়েছে সেই রায়টা এখন পর্যন্ত কার্যকারিতা করা হচ্ছে না। এক তো উনি পালিয়ে গিয়েছেন, দ্বিতীয়ত আবার বলছেন ডিসেম্বরে নাকি আসবেন। বিভিন্নভাবে আমাদেরকে হুমকি টুমকি দেওয়া হচ্ছে, আমরা এতে ভয় পাই না। আমরা তো বলি ডিসেম্বর কেন, আপনি নভেম্বরে আসেন না। শীতোষ্ণ একটা আবহাওয়া, না গরম না ঠান্ডা, এর মধ্যেই আসেন। মাঠে খেলা হবে ইনশাল্লাহ, খুব ভালোভাবে খেলা হবে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে প্রয়োজনে উনি হেলিকপ্টারে গিয়েছেন, যেভাবেই আসবেন। ফুলের মালা পরাবো না কি পরাবো জানি না, তবে অপেক্ষা করছি সেই দিনটার উনি আসবেন এবং প্রত্যেকটি গণহত্যার বিচারের জন্য তাকে যেন ফাঁসির দড়িতে ঝুলানো হয়, আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং সেটা আমাদের কার্যকারিতা করতে হবে। আমাদেরকে যতই বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা প্রতিহত হব না ইনশাল্লাহ। সবাই প্রতিজ্ঞা করব যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ মৃত্যুকে আমরা 24-এ গণঅভ্যুত্থানের সময় আলিঙ্গন করে নিয়েছি। ইনশাআল্লাহ আবার কথা হবে, অনেকে কথা বলবেন। সবার জন্য শুভকামনা। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নারী কি বলবো নারী শক্তি জিন্দাবাদ এবং জাতীয় নাগরিক পার্টিও জিন্দাবাদ। ইনকিলাব 24-কে ধারণ করছি, অথচ দেখেন যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, আজকে নির্বাচনের প্রায় 4 মাস যাবৎ কোনো কর্মসূচি নেই। রাতে 2টা বাজে কারেন্ট আছে, খাম্বা নাই, চুলা আছে, গ্যাস আছে, লাইন আছে, গ্যাস নাই, বিদ্যুতের খাম্বা আছে, বিদ্যুৎ নাই। কি চমৎকার বিষয়! এই হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, তাই না? আমরা এই জন্য 24-এর গণঅভ্যুত্থান করি নাই। এদেশের মানুষ কষ্টে থাকবে আর এসির ভিতরে এমপি মন্ত্রীরা ঘুমাবে। আমরা কি এই জন্য 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলন করেছিলাম? বলেন। আমরা কোনো বৈষম্য চাই না। আমরা এই বাংলাদেশে প্রতিটা নাগরিক তার নিজের অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা শান্তি মতো ঘুমাতে চাই। আজকে আইন শৃঙ্খলার যে অবস্থা আমরা তো দেখতেই পাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো। 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন, আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে, সকল দল মিলে
ফেসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুক করে ঢুকে পড়বে, আমরা বাইচা থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয়, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদী তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। এখানে শহীদ ওসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ ওসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদীর লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে, অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়র এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা রাজনৈতিক কর্মী, আমি তো শুধু এখন আলেম না। প্রথম বিষয় হচ্ছে, ওনারা আমার যে বক্তব্য খণ্ডিত যেটা নিয়ে মানে জমা হয়েছে এক জায়গায়, আমার নামে যে সমস্ত উস্কানিমূলক আমার মা বাবা তুলে গালিগালাজ করা আমার দল নিয়ে, এই কথাগুলো তো আমি প্রথমে আরম্ভ করি নাই। কথাগুলো প্রথমে আরম্ভ করেছে তারা, বিশেষ করে যাদের নাম নিয়ে তারা এই ব্যানার ছাপিয়ে আমাদের নামে দাঁড়িয়েছে। আমি তাদের নামও নিতে চাই না, কারণ মানে নাম নিতেও কেমন লাগে। এই মানুষগুলোই প্রথমে আমাদের দল নিয়ে, বিশেষ করে আমার নাম নিয়ে তারা যে সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে আর মিথ্যা তথ্য জাতির সামনে দিয়েছে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে। আমি তাদের দল নিয়ে বা তাদের নিয়ে কি বলেছি, আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, এই দেশে বহু দল আছে এমন যে দলের সভাপতি সেক্রেটারি ছাড়া সেরকম আর লোক নেই। এমনকি সভাপতি সেক্রেটারি অন্য দলে চলে যায়, সে দলের আর কোনো অস্তিত্ব থাকে না। তো এই কথাটা মিথ্যা কি আর এর ভেতরে কম বেশি কি? অথচ ওনারা আমার দলের নাম নিয়ে গুপ্ত মুক্ত এমন কোনো শব্দ বলে নাই, আর আমার নাম নিয়ে তো উল্টাপাল্টা বলেছে। সেই জায়গায় আমি আসরের মনে হয় নামাজ পড়ার পরে ইসলাম ইউনিভার্সিটির পাশে যেখানে ছিলাম, ওখান থেকে আসতে আসতে শুনলাম ওনারা যে কাজগুলো করেছে, আসলে এগুলো এই যে আমার লিখিত বক্তব্যে আছে, এগুলো পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে, এবং কি লাইভ করি। এই যে সিয়াম শেখ না কি যেন নাম, সিয়াম শেখ না, ওর বানান দেখেছে, শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ। তার মানে ওর লেখাপড়ার দর কতদূর বোঝা, যেগুলো টুকায়। এদেরকে দিয়ে এই সমস্ত দলের নাম নিয়ে, পেছনে যারা আছে অবশ্যই প্রশাসন খুঁজে তাদেরকে বের করবে। ছাত্র দলের যে ছেলেটার নাম দেখা যাচ্ছে সামনে, সম্রাট নাকি যেন দেখলাম,
এরকম কয়েকজনের ভিডিও ফুটেজে যাদের নাম এসেছে, আমি রাত্রে যেয়ে ভিডিও ফুটেজ দেখে দেখে এবং তাদের ছবির সামনে আমার গাড়িতে হামলা করার, আমার কাঁচ ভেঙে দেওয়ার, ইট মারার, এমনকি সে পাথরও গাড়িতে এখনো পড়ে আছে, 3টা কাঁচ ভেঙে গিয়েছে অলরেডি। এইগুলো দেখে দেখে আমি মামলা দিয়েছি। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে সব কিছু জিজ্ঞাসিত হবে। যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি এই সংবাদ সম্মেলন করে, এবং কালকে থেকে এ পর্যন্ত আমরা জানি সব কিছু একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তো অনেকেই দেখে মিথ্যা ছড়াচ্ছে আমাদের নামে। আপনারা সত্যটা তুলে ধরবেন ইনশাল্লাহ। পুলিশের ভূমিকা নিয়ে একটু বলবেন এবং আপনার জীবনের নিরাপত্তা দিচ্ছেন কিনা সেটা। পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল 2 গাড়িতে। এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার, আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কি অবস্থা আসে এই জেলায়? আমরা আরো দেশবাসীকে জানালাম যে আপনারা সতর্ক থাকবেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। অন্তত না, ওরা মামলা দেবে কোন এন্টি ধরে? মামলা তো আমাদের আরো মামলা দেওয়া দরকার, কারণ ওরা তো প্রথমে আক্রমণ করেছে, এই মিথ্যা প্রপাগান্ডাগুলো তারা ছড়িয়েছে। তারা আমার বাড়ি ঘর ভাঙবে বলে লোকজন নিয়ে আসতেছে, আমার লোকজন বাধা দিতেও পারবে না। এ কোন দেশে? এটা গণতন্ত্র? আর কি গণ অধিকার পরিষদ, যে পরিষদ মানুষের জনগণের অধিকার নিশ্চিত করার জন্য নাম দিয়েছে, তারা নিজেরাই যদি অধিকার নষ্ট করে তো নামই পাল্টিয়ে ফেলা দরকার। জীবনের নিরাপত্তা, আমার নিরাপত্তা তো আল্লাহ দেবে। কারণ বাকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর আপনাদের যে ভরসা, আমাদেরও একই ভরসা। কিন্তু এই জেলার যারা দায়িত্বে আছে, আমি বলবো আপনাদের মাধ্যমে, এরা প্রশাসন যে দায়িত্বে আছে সব ব্যর্থ। এদের দ্বারা নিরাপত্তা পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। আমার গাড়িতে সব সময় 2টা লাঠি আমি রেখে দেই, কারণ আমার সরকারিভাবে এখনো অস্ত্র লাইসেন্স করা নেই, এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনো দেয়নি বা আমি নেইনি। তো সেই হিসাবে যে 2টা লাঠি আমি সবসময় রেখে দেই, তো ওই লাঠি তো আমার নিজের সিকিউরিটির জন্য, হেফাজতের জন্য। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে, আমি নিজে স্টারিং ধরে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। ওই সময় একটা ইট মেরে আমার কাজ ভেঙে দিয়েছে। এবং আপনারা আলেম ওলামারা যাই আশা করেন না, তারেক রহমানের কিন্তু বিদায় ঘন্টি বাজে গেছে। বিদায় ঘন্টি দুইভাবে বাজে। একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাড়া দিছে, আর একটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এটা যতটুকু হবে উনি তত এখন জনগণের সম্মুখে দাঁড়াবে। শুধু হাটাজারি কেন্দ্রিক নয়, ঢাকাতেও স্ট্রং জোন বানাইতে হবে। হাটাজারি তো ওইটা একটা বাংলাদেশের ব্যবসায়িক নগরী চট্টগ্রাম, এটা ঢাকাতে কিন্তু ওইভাবে এখন স্ট্রং হইতেছে না। আবার স্ট্রং যিনি হয়েছেন উনি আবার 11 দলীয় জোটে আছেন, আবার কেউ হলো, মানে সব মিলে কেমন যেন হয়ে গেল আর। আশা করি যে ইঙ্গিত আপনারা বুঝছেন, এবং তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই। জালেম যখন হবে তাকে পালায় দিতে হবে। তো গতকালকে আমি হেফাজতকে যে কথাটা বলেছিলাম, হেফাজতের সম্মানিত মুরব্বীদেরকে, আপনারা একটু দায়িত্ব নেন না সবাইকে। ওই সময় আপনারা একটা দায়িত্ব নিয়েছিলেন শাপলার চত্বরের সময়, সবাই এক ছাতার নিচে চলে এসেছিল। আপনারা ওই জায়গায় দায়িত্ব নেন। এখন দেখি মসজিদের ইমাম নিয়েও ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। কওমের নিয়োগ হবে নাকি সুন্নির নিয়োগ হবে নাকি জামাতের নিয়োগ হবে, এটা নিয়ে বিশাল দেখি ধাক্কাধাক্কি চলতেছে। এখন আপনারা একটা বসে হলে ভাগ করে নেন পুরো বাংলাদেশের সবগুলা মসজিদ, আর যদি না হয় তাহলে যেটা সত্য পথ ওইভাবে হলো নিজেদের এস্টাবলিশ করে নেন। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের সন্তান। শিক্ষক হয়ে এখনো আপনাদের শিক্ষালয়ে যেতে আগ্রহী, আপনাদের থেকে শিক্ষা নিতে আগ্রহী। আপনারা যেভাবে বলবেন আমরা এখনো চলবো। আমরা বারবার হলো আপনাদের কাছে গিয়েছি, এখনো যেতে চাই, এবং আমরা ভবিষ্যতে আপনাদের উপদেশ নিয়েই চলবো। কারণ আমরা বাংলাদেশে চাই, আমরা এখনো শিখতেছি। আপনাদের লাইফের যে এক্সপিরিয়েন্স, আপনাদের লাইফের যে জেল জীবন, এটা আমাদের উপরে আসে না এখনো। অনেক জীবনের কত উত্থান পতন দেখে আপনারা এই জায়গায় এসেছেন, অনেক শাসন দেখেছেন আপনারা। ফলত আপনারা আমাদেরকে উপদেশ দিবেন। আমাদের যে রক্তটা আছে এটা আপনারা ব্যবহার করেন, আমাদের যে শক্তিটা আছে গায়ে এটা আপনাকে ব্যবহার করেন। আপনার জায়গায় আমাদের সেই বুদ্ধিটা এখনো নাই। এই জন্য আমরা আস্তে আস্তে একটু চলার চেষ্টা করি, কোন জমে ঠাস করে হলে পড়ে যায়। বাচ্চা যদি জোরে দৌড় দেয় তাহলে তো প্রবলেম।
তবে সবাই আমাদেরকে একটু বাচ্চা মনে করলো, আমরা স্টেটটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে যেটা বলবো, বাংলাদেশের স্টেট যেটা আছে এটা একটা ভঙ্গুর স্টেট। বাংলাদেশ রাষ্ট্র যতটুকু সীমানা পেয়েছে, এই সীমানা দিয়ে আপনি একটা শক্তিশালী রাষ্ট্র গড়তে পারবেন না। এটা লাইক দ্যাট আপনি একটা ঘর বানাইছেন, বাথরুম নাই, ছাদে ওঠার জায়গা নাই, বারান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট কতগুলা পিলার দিয়ে আছে। বাংলাদেশ রাষ্ট্রের যে সীমানা যতটুকু পেয়েছি, ওই সময় যে জয় বাংলা স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী বলছিল যে মুজিব থামো, এতটুকু পর্যন্ত সীমানায়, নাহলে কিন্তু তোমাকে করলে খালাস করে দিব। মুজিব সেখানে হলো পদানত হয়ে গেছে, সিজদা দিয়ে দিচ্ছে। এবং সেই সময় কালীন থেকে জয় বাংলা স্লোগান আর বাঙালির নাই, এটা ভারত নিয়ে গিয়েছে। এখনো আমরা বলি ঢাকা থেকে সম্ভব। এখন আপনারা বলবেন, দেখেন আমাদের সাথে এখানে সম্পর্ক আছে। আমি যদি তরিকতার লাইনে যাই, ফুরফুরা শরীফের সাথে এখনো কিন্তু ভারতে আছে। আমাদের সেখান থেকে হিস্টোরিক্যাল যদি আমরা কমিদার আছে, দেবন্দি ওইখানে আছে, দেবন মার্কাজ থেকে পুরো বিশ্ব এখানে চালাচ্ছে। কিন্তু বিশ্ব চালাবে যখন, সেখানে আমরা বলি যে আমাদের বাংলাদেশের একটা স্বকীয় জায়গাও আছে। আমরা কখনো দেওবন্দের আন্ডারে যাব না। আমরা চাই ঢাকাতে আপনারা নতুন দেওবন্দ বানান। আমরা চাই দেওবন্দের যে সিলেবাসগুলো আছে এগুলো বাংলাতে ট্রান্সলেটেড হোক। আমরা ফার্সিতে হাসিয়া পড়তে চাই না, আমরা উর্দুতে হাসিয়া পড়তে চাই না। আমাদের একটা ভাষা আছে। আবু তাহের মিসবাহ সাহেব এই কাজটা শুরু করেছিলেন, আশা করি সবাই শুরু করবে। কিন্তু বলা হয় আমরা যদি প্রায়োরিটি দিই, সেখানে লোগাতুল আরবিয়াকে প্রায়োরিটি দিব। যেহেতু এটা আল্লাহর নির্দেশনা আছে, তুমি কোরআন বুঝো আরবিতে। আমি কোরআন বুঝতে উর্দুতে যাব না, ফার্সিতেও যাব না। আপনারা বাংলাতে এগুলো নিয়ে আসেন, যেহেতু আমরা এখানে বাংলায় কথা বলি। আর না হলে আরবিতে আছে, সে আরবি ভাষা শিখতে হবে। কারণ তারা ওই জায়গাটা যদি আমাদের সেই স্পেসটা দিত, তারা স্পেসটাই দেয় না আমাদের। সব কিছু এখানে ধ্বংস করার চেষ্টা চালাইছে। আমরা আশা করব যে এই জায়গায় সক্ষমতা আপনাদের আছে। আমি অনেক তরুণ আলেম উদ্যোক্তাকে দেখেছি যারা পুরো বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তন করে দিতে পারবে। যখন আমি সৌদি আরবে যাই, ভালো ভালো জায়গাগুলো এখানে আছে। আপনার জাস্ট কওমি মাদ্রাসা যারা আছে সৌদি আরবে, যদি তাদের সে লিঙ্ক আপটা করে দেওয়া হয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। ওইখানে বাংলাদেশে যারা যায় আরবি কোনো শব্দই বলতে পারে না, অথচ কওমিতে যারা পড়াশোনা করে শুরু থেকে একটা হলো আরবি বলতে পারে। তো এই লিঙ্কিংটা কেন হয় নাই? আমরা এই জিনিসটা করতে চাইবো ইনশাল্লাহ ভবিষ্যতে। লোগাতুল মার্কাজুল আরবিয়াগুলা কিভাবে ব্রিটিশ কাউন্সিল যেভাবে আরবি শেখায়, আমরা সেগুলো হলো ট্রেনিং সেন্টার সৃষ্টি করে এই জায়গাটা হলো শক্তিশালী করার চেষ্টা করব। আমাদের প্রতি আপনাদের অনেক ক্ষোভ থাকতে পারে, আমাদের প্রতি আপনাদের অনেক কমপ্লেন থাকতে পারে, কিন্তু আমরা জানি সব কিছুর উপরে আপনারা সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসেন। ভালোবাসার জায়গাতে কোনো কমতি নাই। মহব্বত করে বলে আমাদেরকে এই কথাগুলো বলেন। তাহলে এই মহব্বতগুলো আমরা একটু নিতে চাই হযরত। ইনশাআল্লাহ একসাথে ভবিষ্যতে একসাথে কাজ করব। তো এখন একটু বাংলাদেশ সম্পর্কে একটু কথা বলি। সেটা হলো, এখন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো কথা। এখন বাংলাদেশ তাহলে কিভাবে দাঁড়াবে? এখন আমরা তাহলে কি করব? এখন অনেকে বলে যে তারেক রহমানের সমালোচনা, প্রধানমন্ত্রী ওনার সমালোচনা করলে প্রবলেম। আপনি এক জায়গায় রওনা দিচ্ছেন, যাবেন হলে গুলিস্তান, আপনি হলে মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যাইতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান হলো উল্টা পথে মোহাম্মদপুরে যাইতেছে। না আমরা বলি ভাই ওদিকে না, ওইদিকে না গুলিস্তান, বলে যে না এদিকে গুলিস্তান যাব। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। সালাউদ্দিন তো জিজ্ঞেস করতেছে, তাহলে ওইদিকে সালাউদ্দিন মানুষ আরেকজন সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতেছে ওইদিকে দেখেছেন কোন? ও ওই গুলিস্তানের কথা বলে তো ওদিকে নিয়ে যেতেছে, কারণ ওইখানে সালামের দপ্তর আছে। আপনি কতটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা মাইরা দিচ্ছে। আর এইটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। এবং ওনার বাসায় একদিন হলো আমরা খাসি টাসি সব কিছু খাইছি। রিজভী ভাই ভালো লোক, রিজভী ভাইকে দেখি সবাই সম্মান করে, উনি আজকেও কিছু ভালো কথা বলেছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক না। কেন? শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিব মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক।
ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট যে অ্যাক্টিভিটিসগুলা এগুলো কোনো পেট্রিয়তে যায় না, এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যাদেরকে নিয়ে এসেছে এমপিগুলা কি অবস্থা। এই যে দেখেন নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রীর ক্লোজ এলাই, তার সে কালবেলা কিনছে এবং এটার মূল্য ছিল 10-12 কোটি টাকা, এটা কিনছে মানে 30-40 কোটি টাকা দিয়ে, মানে ব্ল্যাক মানি হলো, এটাতে সার্কুলেট করছে। ওটা দিলে লেখা হলো জয় বাংলা। ঠেলা সামলাইতে সামলাইতে কবে যে এগুলার হবে কি হবে আল্লাহ জানাবে। জয় বাংলা দিব্যি হলে সবকিছু চালিয়ে যাচ্ছে। এই যে প্রথম আলো কে বাংছে এটারে হলো দিয়ে দিছে হলো আমাদের আলেমুল আমাদের উপরে দোষ। আমরা সেখানে গিয়েছিলাম, সবাইকে উদ্ধার করেছিলাম। প্রথম আলো মামলায় এখন বিভিন্ন জনকে হলো বিভিন্ন ছবি থেকে গ্রেপ্তার করে, অনেকে ওইখানে হলো এটা ভাঙতেছে, সবাই তো উৎসুক হয়ে ওই দিন রাত্র চলে গেছে, যারে ছবি পেতে তারা হলো থানায় উঠে নিয়ে যাইতেছে, নির্বিচারে নিয়ে যাইতেছে, পুরা জিনিসটাই দিয়ে দিছে আলেমুল আমাদের উপরে। প্রত্যেকটা জায়গায় এমন জোশ। বাংলাদেশে কোনো ভাঙচুর হইলে ইভেন কোনো গ্যাসের যদি কোনো কোথাও যায় ফুটে ওই জায়গাও নাকি একটা বোম ফুটছে, এটা আলেমুল আমাদের দোষ। কি লালখান বাজারের গ্যাস সিলিন্ডারের প্রবলেম হচ্ছে দিয়ে দিছে, ওইখানে নাকি হলো বোম ফুটছে। এটা 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 শুধু এইখানে না, এটা পাকিস্তানে হচ্ছে, এটা ভারতও হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, মিন্দানাও দ্বীপ থেকে শুরু করে বোখারা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে। না আমরা তো সব কথা বলতে পারি না, এটা আপনারা বলবেন, আপনারা কিভাবে ঠিক করবেন। আমরা আমাদের জায়গা থেকে একটু রয়ে সয়ে কাজ করতেছি। বেপথে যদি যাই তখনই ঘাট মটকায় ধরবে, না তুমি বেপথে যাইতেছো, এটা সিরাতুল মুস্তাকিমের পথে আসে, আমরা চলে আসবো, রাজি আছি সবসময়। কারণ আপনাদের এই জায়গাটা, ভালোবাসার জায়গাটা এবং নেতৃত্ব আমরা বুঝি কে কোন সঠিক বা কি, কিন্তু হলো সমস্যা করে রাখছে হলো বিভিন্নভাবে হলো এত কোরাম এত গ্রুপ, এটা আমি নিজেও আবিষ্কার করতে সক্ষম হই না। তো গতকালকে আমি হেফাজতকে যে কথাটা বলেছিলাম, হেফাজতের সম্মানিত মুরব্বীদেরকে, আপনারা একটু দায়িত্ব নেন না সবাইকে। ওই সময় আপনারা একটা দায়িত্ব নিয়েছিলেন, শাপলার চত্বরের সময় সবাই এক ছাতার নিচে চলে এসেছিল, আপনারা ওই জায়গায় দায়িত্ব নেন। এখন দেখি মসজিদের ইমাম নিয়েও ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, কওমের নিয়োগ হবে নাকি সুন্নির নিয়োগ হবে নাকি জামাতের নিয়োগ হবে, এটা নিয়ে বিশাল দেখি ধাক্কাধাক্কি চলতেছে। যাবেটা কোথায়? এখন আপনারা একটা বসে হলে ভাগ করে নেন পুরা বাংলাদেশের সবগুলা মসজিদ, আর যদি না হয় তাহলে যেটা সত্য পথ ওইভাবে হলো নিজেদের এস্টাবলিশ করে নেন। আমরা ওই সময় শুনেছিলাম যে হলো ইসলামিক ফাউন্ডেশনে খতিব কে হবে, এটা নিয়ে আবারই হলো সুন্নি ভাইদের থেকে ফোন, আমাদের পক্ষ থেকে কেন খতিব দেওয়া হয়নি। তো আমি জিজ্ঞেস করলাম, গত 17 বছর ধরে শেখ হাসিনার সাথে মিলে চালাইছেন বাংলা ইসলামিক ফাউন্ডেশনে, কি উন্নয়ন করছেন আপনি? বাইতুল মোকাররমের কি খুতবা দিয়েছেন আপনি? বাইতুল মোকাররমে যখন আলেমদের দাঁড়ি ধরে টানে, আপনি কি সেখানে হলো বক্তব্য দিয়েছিলেন? কোনো বক্তব্য তো আমরা পাই নাই। আমাদের সেই আগের যিনি খতিব ছিলেন তার থেকে আমরা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ শুনতাম, খতিব ওবায়দুল হক সাহেব। এই যে বাইতুল মোকাররম, এটা তো পুরা বাংলাদেশের একটা মার্কাজ, জাতীয় মসজিদ, যেখান থেকে দনিত হবে কিভাবে হলো বাংলাদেশ চলবে, সে জায়গাটা তো এখন নাই। এটা তো বাস্তবতা। এটার আশেপাশে সব চাঁদাবাজরা একটা একটা করে দোকান বসায় দিচ্ছে। তো এগুলো আপনারা ভালো জানেন, আমরাও খুব জীবনে অসহায় আছি, একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি গতকালকে একটা ভিডিও রিলিজ করেছিলাম, মাদ্রাসার ছাত্ররা বাড়িদারা যাত্রাবাড়িতে কোন জায়গায় নাই যে মাদ্রাসার ছাত্ররা নামে নাই। টেস্ট তো বেশি মাদ্রাসার ছাত্রদের শহীদ হয়েছে, এটা তালিকাও হয়েছে। কতজন হয়েছে সানুল্লাহ ভাই? 63 জন, 88 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, কোনো নাম নাই। নাম 2-3 জনের নাম বলা হয়। এবং মুক্তিযুদ্ধ আলেমরা শহীদ হয়েছিল, সেটাও নাম নাই। ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, সেটাও নাই। কোনো জায়গায় নাই। কারণ একটাই তাদের অপরাধ, তারা হলো কওমি ধারা পড়াশোনা করে বা ওনাদের মাথায় টুপি আছে, ওনারা আলাম না, ওনারা বিশ্ব কিছুই বুঝে না, যেটা এজা সাহেব বলে গেছেন। বিশ্ব বলতে ওনারাই বুঝে, আর এদিকে কোনো বিশ্ব নাই ওইদিকে। কারণ ওইদিকে বিশ্ব যেটা আছে ওটার মধ্যে একটু চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো তো ইসলামের নিষেধ, ওইটাই এই জন্য ওনারা করে, আর ইসলামের এদিকে আসা যাবে না। আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশে একটা আমরা লক্ষ্যমাত্রায় নিয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি, অনেক দুঃখ কষ্ট সুখ নিয়ে। আমরা তো প্রথমে জোট করতে চাইনি, আমরা বলেছিলাম যে একটা সংস্কারের প্রয়োজন,
সেই জায়গায় আমরা জোটটা করতেছি। এখনো আমাদের যে পলিটিক্যাল প্রোগ্রাম, আমরা 3টা ক্ষেত্রে শুধু প্রোগ্রামটা করতেছি। একটা হলো শহীদদের বিচার করতে হবে, সব মিলিত একটা ফোর্স লাগবে যারা ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে। আরেকটা জায়গা হলো বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। আরেকটা জায়গা হলো সার্বভৌমত্বের সাথে সাথে হলো শেখ হাসিনার বিষয়টা, এটা আমাদের ডিল করতে হবে। তো আমরা তো এই জায়গাটা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আশা করি যে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হবে। এবং আপনারা আলেম ওলামারা যাই আশা করেন না, তারেক রহমানের কিন্তু বিদায় ঘন্টি বাইজা গেছে। বিদায় ঘন্টি দুইভাবে বাজে। একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাইড়া দিছে, আর একটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এটা যতটুকু হবে উনি তত এখন জনগণের সম্মুখে দাঁড়াবে। এখন আমরা ওইখানে প্রতিবাদ করে দিয়েছিলাম, আমরা তো ওইখানে 2 পাহাড়ের ভিতরে ছিলাম, নেটওয়ার্ক ছিল না, দেখাইতে পারি না পুরো বাংলাদেশ। 500 পুলিশ দিছে, তারপরে ট্রাক ফালায় রাখছে, এরপরে হলো কি যেন ট্রাক্টর ফালাইছে, তারপরে ছাত্র দলের পুলিশে জিজ্ঞেস করে এগুলা কে করছে, দিবি এগুলা দিছে, তারপরে হলো দৌড়ে চলে যেতেছে। আমরা জিজ্ঞেস করলাম এগুলা কে দিছে, আমরা জানি না। পরে এসপিরে জিজ্ঞেস করলাম এই বুদ্ধি আপনি নতুন বুদ্ধি আবিষ্কার করতে পারলেন না, আগের বুদ্ধিরই নকল করছে। এই অবস্থা চলতেছে। ইনশাল্লাহ আপনারা আছেন, রাজপথে আছেন, ভবিষ্যতে আপনারা নেতৃত্ব দিবেন এবং আপনাদের জায়গা থেকে অনেক নেতৃত্ব উঠে আসতেছে পুরো বাংলাদেশে। আমরা আশা করব যে শুধু হাটাজারি কেন্দ্রিক না, ঢাকাতেও স্ট্রং জোন বানাইতে হবে। হাটাজারি তো ওইটা একটা বাংলাদেশের ব্যবসায়িক নগরী চট্টগ্রাম, এটা ঢাকাতে কিন্তু ওইভাবে এখন স্ট্রং হইতেছে না। আবার স্ট্রং যিনি হয়েছেন উনি আবার 11 দলীয় জোটে আছেন, আবার কেউ হলো মানে সব মিলে কেমন যেন হয়ে গেলে আর। আশা করি যে ইঙ্গিতে আপনারা বুঝছেন, সবগুলো বিষয় ঠিক হবে, ভবিষ্যৎ বাংলাদেশ গঠন হবে এবং তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই, জালেম যখন হবে তাকে ফালায় দিতে হবে।